রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ 23 পর্ব। অনেক রাত্রিরে মতির মা একসময় জেগে উঠে দেখলে কুমু বিছানায় উঠে বসে আছে, তার কোলের উপর 2 হাত জোড়া। ধ্যানাবিষ্ট চোখ দুটি যেন সামনে কাকে দেখতে পাচ্ছে। মধুসূদনকে যতই সে হৃদয়ের মধ্যে গ্রহণ করতে বাধা পায়, ততই তার দেবতাকে দিয়ে সে তার স্বামীকে আবৃত করতে চায়। স্বামীকে উপলক্ষ করে আপনাকে সে দান করছে তার দেবতাকে। দেবতা তার পূজাকে বড় কঠিন করেছেন। এ প্রতিমা স্বচ্ছ নয়, কিন্তু এই তো ভক্তির পরীক্ষা। শালগ্রাম শিলা তো কিছুই দেখায় না। ভক্তি সেই রূপহীনতার মধ্যে বৈকুণ্ঠনাথের রূপকে প্রকাশ করে কেবল আপন জোরে। যেখানে দেখা যাচ্ছে না সেখানেই দেখব, এই হোক আমার সাধনা। যেখানে ঠাকুর লুকিয়ে থাকেন সেইখানে গিয়ে তার চরণে আপনাকে দান করব। তিনি আমাকে এড়াতে পারবেন না। মেরে গিরিধার গোপাল ওর নাহি কহি, দাদার কাছে শেখা মীরাবাইয়ের এই গানটা বারবার মনে মনে আওড়াতে লাগলো। মধুসূদনের অত্যন্ত রূঢ় যে পরিচয় সে পেয়েছে তাকে কিছুই নয় বলে জলের উপরকার বুদবুদ বলে উড়িয়ে দিতে চায়। চিরকালের যিনি সত্য, সমস্ত আবৃত করে তিনিই আছেন। অর নাহি কহি, অর নাহি কহি। এছাড়া আরেকটা পীড়ন আছে, তাকেও মায়া বলতে চায়। সে হচ্ছে জীবনের শূন্যতা। আজ পর্যন্ত যাদের নিয়ে ওর সমস্ত কিছু গড়ে উঠেছে, যাদের বাদ দিতে গেলে জীবনের অর্থ থাকে না, তাদের সঙ্গে বিচ্ছেদ সে নিজেকে বলেছে এই শূন্য পূর্ণ। বাপে ছাড়ে মায়ে ছাড়ে, ছাড়ে সখা সই, মীরা প্রভু লগন লগি জন হয়ে হই। ছেড়েছেন তো বাপ, ছেড়েছেন তো মা, কিন্তু তাদের ভিতরেই যিনি চিরকালকার তিনি তো ছাড়েননি। ঠাকুর আরও যা কিছু ছাড়ান না কেন, শূন্য ভরাবেন বলেই ছাড়িয়েছেন। আমি লেগে রইলুম, যা হয়তো হোক। মনের গান কখন তার গলায় ফুটে উঠল তার টেরই পেল না। 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। মতির মা কথাটি বললে না, চুপ করে দেখলে আর শুনলে। তারপরে কুমু যখন অনেকক্ষণ ধরে প্রণাম করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল, তখন মতির মার মনে একটা চিন্তা দেখা দিল, যা পূর্বে আর কখনো ভাবেনি। ও ভাবতে লাগলো, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা তো কচি খুকি ছিলুম। মন বলে একটা বালাই ছিল না। ছোট ছেলে কাঁচা ফলটাকে যেমন টপ করে বিনা আয়োজনে মুখে পুরে দেয়, স্বামীর সংসার তেমনি করেই বিনা বিচারে আমাদের গিলেছে। কোথাও কিছু বাধেনি, সাধন করে আমাদের নিতে হয়নি। আমাদের জন্য দিন গোনা ছিল অনাবশ্যক। যেদিন বললে ফুলশয্যা সেই দিনই হলো ফুলশয্যে, কেননা ফুলশয্যের কোনো মানে ছিল না, সে ছিল একটা খেলা। এই তো কালই হবে ফুলশয্যে, কিন্তু এ মেয়ের পক্ষে সে কত বড় বিড়ম্বনা। বড় ঠাকুর এখনও পর আপন হতে অনেক সময় লাগে। একে ছোঁবে কী করে? এ মেয়ের সেই অপমান সইবে কেন? ধন পেতে বড় ঠাকুরের কতকাল লাগলো, আর মন পেতে 2 দিন সবুর সইবে না? সেই লক্ষ্মীর দ্বারে হাঁটাহাঁটি করে মরতে হয়েছে, এ লক্ষ্মীর দ্বারে একবার হাত পাততে হবে না? এত কথা মতির মার মনে আসতো না। এসেছে তার কারণ, কুমুকে দেখবা মাত্রই ও তাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। এই ভালোবাসার পূর্বভূমিকা হয়েছিল স্টেশনে যখন সে দেখেছিল বিপ্রদাসকে। যেন মহাভারত থেকে ভীষ্ম নেমে এলেন। বীরের মতো তেজস্বী মূর্তি, তাপসের মতো শান্ত মুখশ্রী, তার সঙ্গে একটি বিষাদের নম্রতা। মতির মার মনে হয়েছিল কেউ যদি কিছু না বলে তবে একবার ওর পা দুটো ছুঁয়ে আসি। সেই রূপ আজও সে ভুলতে পারেনি। তারপর যখন কুমুকে দেখলে মনে মনে বললে, দাদারই বোন বটে। একরকম জাতিভেদ আছে যা সমাজের নয়, যা রক্তের। সে জাত কিছুতে ভাঙা যায় না। এই যে রক্তগত জাতের অসামঞ্জস্য, এতে মেয়েকে যেমন মর্মান্তিক করে মারে, পুরুষকে এমন নয়। অল্প বয়সে বিয়ে হয়েছিল বলে মতির মা এই রহস্য নিজের মধ্যে বোঝবার সময় পায়নি, কিন্তু কুমুর ভিতর দিয়ে এই কথাটা সে নিশ্চিত করে অনুভব করলে। তার গা কেমন করতে লাগলো। ও যেন একটা বিভীষিকার ছবি দেখতে পেলে, যেখানে একটা অজানা জন্তু লালায়িত রসনা মেলে
গুঁড়ি মেরে বসে আছে। সেই অন্ধকার গুহার মুখে কুমুদিনী দাঁড়িয়ে দেবতাকে ডাকছে। মোতির মা রেগে উঠে মনে মনে বললে, দেবতার মুখে ছাই, যে দেবতা ওর বিপদ ঘটিয়েছে সেই নাকি ওকে উদ্ধার করবে। হায় রে,